বেশ, তো চলো আজকে আমরা বেশ মজার সাথে তোমাদের ফোর্থ সেমিস্টারের নতুন সিলেবাসটা স্টার্ট করতে চলেছি। ফোর্থ সেমিস্টারের নতুন সিলেবাস কেন বলছি? কারণ এর আগে তোমাদের সিবিসিএস সিস্টেম যেটা ছিল তার সিলেবাসটা কিন্তু তোমাদের সিলেবাসের সাথে কখনোই সেম ছিল না, বেশ কিছুটা আলাদা ছিল। তোমাদের অনেক কিছু নতুন চেঞ্জেস হয়েছে। তো ফোর্থ সেমিস্টারে নতুন সিলেবাস, চলো শুরু করা যাক। সিলেবাসটা শুরু করার আগে পড়ানো শুরু করার আগে আমি একটু সিলেবাসটা ওভারভিউ দিয়ে দিই, ঠিক আছে? কোয়েশ্চেন প্যাটার্ন সেগুলো আমরা পড়তে মাঝখানে ডিসকাস করে নেব। আপাতত সিলেবাসটার একটু ওভারভিউ দিয়ে দিই, যে সিলেবাসটা কীভাবে দিয়েছে, কীভাবে সাজিয়েছে, কোন বই পড়বো আমরা, কোন জায়গা থেকে কতটা বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, কোন জায়গাটা বেশি স্কোরিং, কোন জায়গাটা কীভাবে কোয়েশ্চেন্স আসে, তার একটা আইডিয়া আমি দিয়ে দিই, ঠিক আছে? তো চলো তাহলে আমি চলে আসছি তোমাদের সেমিস্টার 4 এর সিলেবাসে কি আছে সেই বিষয়। তো সেমিস্টার 4 এর সিলেবাস তোমাদের শুরু হচ্ছে অ্যাকচুয়ালি সিসি 6 থেকে। এই যে দেখো, এটা সিসি 5 ছিল, ঠিক আছে? এই যে সিসি 6 তোমাদের প্রথম পেপার সেমিস্টার 4 এর, যার নাম হচ্ছে মেকানিক্স 1। তার কারণ আরো মেকানিক্স আছে, এটা হচ্ছে মেকানিক্স 1, মানে এখানে তুমি ফার্স্ট মেকানিক্স পড়ছো, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে আমি একটুখানি বলে দিই যে আমরা এই মুহূর্ত থেকে তোমাদের সেমিস্টার 4 তো স্টার্ট করছি। তো এই মুহূর্ত থেকে যত ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস মোটামুটি ধরে রাখো 40 থেকে 45 মিনিট করে হবে। কারণ আমরা দেখেছি স্ট্যাটিস্টিক্যালি যে তোমাদের ছোট ছোট ক্লাস নিলে সাবজেক্ট যতটা মাথায় থাকে, বড় ক্লাস একসাথে নিলে অতটা মাথায় থাকে না। তো ভেঙে আমরা ক্লাস নেব। যদি কোনোদিনও অফলাইনে যে ক্লাসগুলো হয়, দেখো অফলাইন ক্লাস তো একটু লেন্দি হয়, তো সেক্ষেত্রে আমরা কি করব, একসাথে দুটো পেপার পড়ানো হবে, মানে পরপর 45 মিনিট করে আমি পড়াবো, দুটো পেপার ভেঙে পড়াবো, ঠিক আছে? ব্যাপারটা এরকম, ঠিক আছে? তাহলে কি হবে, মাঝখানে একটা ব্রেক নিয়ে ফ্রেশ ভাবে তুমি একটা নিউ পেপার স্টার্ট করতে পারবে। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় একটা অ্যানাউন্সমেন্ট আমি করে দিই, সেটা হলো তোমাদের এটা চলছে এপ্রিল মাস, এপ্রিল অ্যান্ড ফুল মে, পুরো এপ্রিল মাস এবং পুরো মে মাস কোনো ফিস জমা করতে হবে না, কাউকে কোনো ফিস জমা করতে হবে না, এটা টোটালি ফ্রি অফ কস্ট, ঠিক আছে? এরপরে আমরা এই যে ধরো যেটা ওপেন টু অল আছে আর কি, ওপেন টু অল বলছি, যেটা ওপেন টু অল আছে মানে যে কেউ জয়েন করতে পারে। এটা আরো এক্সটেন্ড করব কিনা সেটা পরের বিষয়, কিন্তু আপাতত ডিসাইড করা হয়েছে যে তোমাদের এপ্রিল মাস এবং মে মাস পর্যন্ত এটা ওপেন টু অল থাকছে, অর্থাৎ কাউকে কোনো ফিস জমা করতে হচ্ছে না, ঠিক আছে? তো আমি শুরু করছি তোমাদের সিলেবাসে কি আছে তার ডিসকাশন দিয়ে, ঠিক আছে? তো দেখো, আমি প্রথমে আসছি মেকানিক্স 1। মেকানিক্স 1 কেন? তার কারণ হচ্ছে মেকানিক্স আরো পেপার আছে, সেই কারণে এটাকে বলা হয় মেকানিক্স 1। তো এর মধ্যে মেনলি তোমাদেরকে যেটা দিয়েছে সেটা হচ্ছে স্ট্যাটিক্স এবং পার্টিকেল ডিনামিক্স। স্ট্যাটিক্স এবং পার্টিকেল ডিনামিক্সের আইডিয়া তোমরা কিছুটা ফিজিক্সের মধ্যে পেয়েছো, যখন তোমরা ফিজিক্স পড়েছো তার মধ্যে কিছুটা আইডিয়া পেয়েছো। তবে এখানকার আইডিয়াটা আরো বেশি ভাস্ট, আরো বেশি ম্যাথমেটিক্যাল। ফিজিক্সে তো ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ বেশি থাকে না। হ্যাঁ, অনেকেই বলবে যে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ থাকে না মানে ফিজিক্সে তো প্রচুর অঙ্ক করেছো, অবশ্যই করেছো, আমি অস্বীকার করছি না, ফিজিক্সে প্রচুর অঙ্ক করেছো, কিন্তু এখানকার যে ম্যাথমেটিক্সটা আর ফিজিক্সে যখন একটা অঙ্ক সলভ করছো তার যে ম্যাথমেটিক্সটা, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এখানে আমরা ফিজিক্সের কনসেপ্ট ইউজ করবো আর টোটালটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করবো, ঠিক আছে? তো এই যে স্ট্যাটিক্স আর ডিনামিক্স আছে না, আমি এক কথায় বলবো এইটা হচ্ছে যারা ম্যাথমেটিক্সকে ভালোবাসো তাদের একটা মানে কি বলবো, একটা স্ট্রং হিটিং পয়েন্ট। যদি ঠিকঠাক ভাবে শিখতে চাও তাহলে এটা একটা স্ট্রং হিটিং পয়েন্ট, ঠিক আছে? এবং এখানকার কোয়েশ্চেনে কিছু প্রচুর মার্কস ওঠে। কেন মার্কস ওঠে? তার কারণ হচ্ছে এখানে সব কোয়েশ্চেন ম্যাথমেটিক্যাল, খুব বেশি থিওরি আসে না, মানে মিনিমাম থিওরি আসে, বেশি থিওরি তো বাদই দাও, মিনিমাম থিওরি আসে এখানে, ঠিক আছে? পুরোটা অঙ্কের উপর দিয়ে সিলেবাসটা, পুরো কোয়েশ্চেন পেপার অঙ্কের উপর আসে, ঠিক আছে? সেই কারণে প্রচুর মার্কস ওঠে। যেমন ধরো তুমি যখন একটা সিলেবাসের মধ্যে যে কোনো একটা সাবজেক্টের মধ্যে থিওরি কম অঙ্ক বেশি পাও, সেখানে প্রচুর স্কোরিং হয়ে যায়, এখানেও কিন্তু ব্যাপারটা প্রচুর স্কোরিং হয়ে যায়, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের স্ট্যাটিক্স এবং ডিনামিক্স। আমি বলে দিচ্ছি এখানে যে কি কি বই তোমাদের লাগবে এবং সেই বইগুলো অ্যাভেলেবল যাতে হয় সেরকম বই বলবো। প্রচুর ভালো ভালো বই আছে, কিন্তু সব বই তো তুমি কিনবে না, ঠিক আছে? খুব সিলেক্টিভ, খুব মিনিমাল এবং যেগুলো এফেক্টিভ তোমাদের জন্য পরীক্ষার কোয়েশ্চেন যেখান থেকে আসে অ্যাকচুয়ালি সেরকম বই আমি সাজেস্ট করব। তো স্ট্যাটিক্সে আমি সাজেস্ট করছি, যেটা আমি পড়াই অ্যাকচুয়ালি স্ট্যাটিক্সে, ঠিক আছে? স্ট্যাটিক্সের জন্য আমি যে বইটা পড়াই, ঠিক আছে, কথাটা ভালো করে বুঝো, সেটা হচ্ছে এম.সি. ঘোষ।
এখানে আরো একটা বই পাওয়া যায়, সেটা হচ্ছে এস মন্ডল। অ্যাকচুয়ালি একটা না, আরো অনেক বই পাওয়া যায়, ঠিক আছে। তো মোটামুটি ধরে রাখো এই যে দুটো বই, এই দুটো বই থেকে ঘুরিয়ে ফিরিয়ে তোমার পরীক্ষার প্রশ্ন হয়, ঠিক আছে। এমসি ঘোষ, এস মন্ডল। তার মধ্যে আমি পড়াই এমসি ঘোষ। তবে যেহেতু তুমি নোট ওয়াইজ পড়বে, তোমার বই খুব একটা কাজেও লাগবে না, ঠিক আছে। বই একটা জাস্ট হ্যান্ডবুক টাইপস, ওকে। তো তুমি এমসি ঘোষ, এস মন্ডলের মধ্যে যে কোনো একটা নিলেই চলবে, আমার সেরকম ধরাবাঁধা কোনো বিষয় নেই। তবে আমি এমসি ঘোষটা ফলো করি, ঠিক আছে। এস মন্ডলও ভালো বই অবশ্যই, বাট তোমার একটা বই যে কোনো একটা নিলেই হবে, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। স্ট্যাটিক্সে যখন আমরা পড়বো, স্ট্যাটিক্সের মধ্যে কি আছে যদি আমি ওভারঅল একটা কথা দিয়ে বলি, স্ট্যাটিক্স হচ্ছে জিওমেট্রি, অর্থাৎ জ্যামিতিকে ইউজ করে, জিওমেট্রি মানে ইউক্লিডিয়ান জিওমেট্রি, অর্থাৎ যে জিওমেট্রি, আমি কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রি এবং ইউক্লিডিয়ান জিওমেট্রি একসাথে বলছি, ঠিক আছে। তো কোঅর্ডিনেট এবং ইউক্লিডিয়ান জিওমেট্রি ইউজ করে তোমার ফিজিক্যাল প্রবলেম সলভ করার একটা উপায় হচ্ছে স্ট্যাটিক্স, একটা মেথড হচ্ছে স্ট্যাটিক্স, ঠিক আছে। স্ট্যাটিক্সটা একটা সাবজেক্ট যেখানে আমরা বিভিন্ন ফিজিক্যাল প্রবলেম সলভ করি, মানে একটা গাড়ির চাকা ঘুরছে, বা ধরো একটা টিউবওয়েলের হাতল, তার কি ফোর্স জেনারেট করছে, এই ধরনের প্রবলেম, এবং সেই ফোর্স দিয়ে কতটা ওয়ার্ক ডান হচ্ছে, এই এভরিথিং, ঠিক আছে। বা মোমেন্ট কতটা জেনারেট করছে, সেই মোমেন্ট দিয়ে কতটা ওয়ার্ক ডান হচ্ছে, এভরিথিং, ঠিক আছে। তাহলে এই ধরনের ফিজিক্যাল প্রবলেম আমরা সলভ করি যে সাবজেক্টে ইউজিং জিওমেট্রি, মানে ইউক্লিডিয়ান জিওমেট্রি এবং কোঅর্ডিনেট জিওমেট্রি, তার নাম হচ্ছে স্ট্যাটিক্স। এইখানেই মজাটা, আমরা জিওমেট্রিকে ডাইরেক্টলি এখানে অ্যাপ্লাই করব। যে জিওমেট্রি তুমি 9-10 লেভেলে পড়ে এসেছো এবং যে জিওমেট্রি তুমি ইউক্লিডিয়ান 2D 3D পড়েছো, দুটোকে ডাইরেক্ট মিক্সড ভাবে এই সাবজেক্টের মধ্যে অ্যাপ্লাই করব আমরা। এখানেই হচ্ছে এই সাবজেক্টের মজাটা, ঠিক আছে। ওকে, তাহলে এই হলো স্ট্যাটিক্স। আমি সাবজেক্টের ভেতরে এক্স্যাক্টলি কি আছে তোমাকে বলে দিলাম। এরপরে চ্যাপ্টার ওয়াইজ আমরা যখন ঢুকবো তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আজকেই আমরা যদিও শুরু করব, কিন্তু আজকেই বেসিক আইডিয়াটা মোটামুটি পেয়ে যাবে যে ভেতরে কি আছে, স্ট্যাটিক্সের মধ্যে কি আছে, কারণ আজকে আমরা স্ট্যাটিক্সই স্টার্ট করব, ঠিক আছে। নেক্সট আমাদের সাবজেক্ট হচ্ছে পার্টিকেল ডিনামিক্স। যদিও পার্টিকেল ডিনামিক্স 1 বলা হচ্ছে, কারণ এর পরেও পার্টিকেল ডিনামিক্স আমাদের আছে, তো সেই জন্য এটাকে পার্টিকেল ডিনামিক্স 1 বলা হচ্ছে, ঠিক আছে। তো এই যে পার্টিকেল ডিনামিক্স, আমি এটাকে শর্টে ডিনামিক্স কথাটাই লিখছি। তো ডিনামিক্সে আমি যে বইটা পড়াবো, ঠিক আছে, তোমাদের গ্রুপে আমি বইটার ছবিও দিয়েছিলাম, হ্যাঁ দিয়েছিলাম, ঠিক আছে। তো বইটা অ্যাকচুয়ালি খুব সুন্দর বই, সাহা গাঙ্গুলি। সুন্দর এই অর্থে এখান থেকে প্রচুর প্রশ্ন তোমার বইতে মানে পরীক্ষায় কমন আসে, তো সেই জন্য তোমাদের জন্য এটা খুব সুন্দর বই, ঠিক আছে। আর এই বইয়ের লেখাও খুব সুন্দর, ঠিক আছে। সাহা গাঙ্গুলি, ঠিক আছে। অনেক সময় কলেজে আর একটা বইও সাজেস্ট করে থাকে, যেটা হচ্ছে ঘোষ চক্রবর্তী, কিন্তু আমি ঘোষ চক্রবর্তী পড়াই না। ঘোষ চক্রবর্তী কিন্তু খুব ভালো বই, অবশ্যই ভালো বই, আমরা নিজেরা ঘোষ চক্রবর্তী পড়েছি, কিন্তু সেই সময় ঘোষ চক্রবর্তী, সাহা গাঙ্গুলি দুটোই ইউজ হতো, তো বাট আমি নিজে ঘোষ চক্রবর্তী পড়েছি, বাট এখন সাহা গাঙ্গুলিটা আরো বেটার বই, ঠিক আছে। সেই জন্য সাহা গাঙ্গুলি থেকেই বেশি পড়াই, ঘোষ চক্রবর্তী। ওকে, তাহলে স্ট্যাটিক্সের জন্য আমি পড়াচ্ছি এমসি ঘোষ, আর ডিনামিক্সের জন্য পড়াচ্ছি সাহা গাঙ্গুলি, ঠিক আছে। এই বইগুলো বেশ জনপ্রিয় বই, তোমার রাইটারের নাম বললে যে কেউ তোমাকে বই দিয়ে দেবে, মানে যে কোনো বইয়ের দোকানে গিয়ে রাইটারের নাম বললে বই দিয়ে দেবে, আর কিছু বলতে হবে না, পাবলিকেশন এই সেই কিচ্ছু বলতে হবে না, শুধু একবার জিজ্ঞেস করে নেবে লেটেস্ট এডিশন কিনা, ব্যাস, ঠিক আছে। তাহলে এই হলো তোমার স্ট্যাটিক্স, ডিনামিক্স। আচ্ছা, ডিনামিক্সে কি পড়ানো হয়, ডিনামিক্সে কি করানো হয়? দেখো, স্ট্যাটিক্স আর ডিনামিক্স এই দুটোর মধ্যে মূল পার্থক্য একটা জায়গায়। স্ট্যাটিক্সে ফোর্স অ্যাপ্লাই হয়, ডিনামিক্সেও ফোর্স অ্যাপ্লাই হয়। তাহলে পার্থক্যটা কোথায়? মূল পার্থক্য এক জায়গায়। স্ট্যাটিক্সে যে বডিটার উপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেই বডিটা নড়াচড়া করে না, সে স্থির থাকে, ঠিক আছে। তার উপর একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয়, একটা সাম্য তৈরি হয়, ঠিক আছে, যার ফলে সে নড়াচড়া করার সুযোগ পায় না। ডিনামিক্সে কিন্তু ওই বডিটা নড়াচড়া করে, এবং নড়াচড়া করে বলেই তার মোশন তৈরি হয়। স্ট্যাটিক্সে মোশন থাকে না, ডিনামিক্সে মোশন থাকে। এছাড়া এই দুটো সাবজেক্টের মধ্যে বেসিক কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে। যেহেতু স্ট্যাটিক্সে নড়াচড়া থাকে না, অর্থাৎ মোশন থাকে না, সেই জন্য আমরা জিওমেট্রিটা ওখানে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। আর যেহেতু ডিনামিক্সে নড়াচড়া থাকে,
তার উপর জিওমেট্রিক থেকে ক্যালকুলাসটা বেশি কাজে লাগে। অর্থাৎ ডিনামিক্সে কাজে লাগবে বেশি ক্যালকুলাস, স্ট্যাটিক্সে কাজে লাগবে বেশি জিওমেট্রি। কেন? কারণ স্ট্যাটিক্সটা ফিক্সড বডির উপর তৈরি হয়। অ্যাকচুয়ালি বডি ফিক্সড নয়, বডির মোশনটা হয় না, ওই জন্যই নাম স্ট্যাটিক্স, অর্থাৎ ইকুইলিব্রিয়াম তৈরি হয়ে যায়। ওই জন্য স্ট্যাটিক্সে জিওমেট্রি বেশি অ্যাপ্লাই করা হয়, ডিনামিক্সে ক্যালকুলাস বেশি অ্যাপ্লাই করা হয়। ক্যালকুলাস, ঠিক আছে, অর্থাৎ ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, এগুলো বেশি অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, তাহলে সত্যি কথা বলতে গেলে ডিনামিক্স মানে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ অ্যান্ড ইন্টিগ্রেশন, আর স্ট্যাটিক্স মানে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ জিওমেট্রি। তুমি যদি জিওমেট্রি ভালোবেসে থাকো তাহলে তোমার জন্য স্ট্যাটিক্স দারুণ সাবজেক্ট, অবশ্যই দারুণ সাবজেক্ট। তার সাথে ফিজিক্সের কনসেপ্ট কিরকম বলো তো, ওই দেখবে পিজার ওপর কিছু স্পাইস দেওয়া থাকে, ছোটখাটো স্পাইস দেওয়া থাকে, ঠিক আছে, অতটা ভালো নামও জানি না ওগুলোর, যাই হোক, তো পিজার ওপর কিছু স্পাইস দেওয়া থাকে যেগুলো দিলে অনেকটা টেস্ট বেড়ে যায়। তো ঠিক তেমনই জিওমেট্রির ওপর সামান্য ফিজিক্সের কনসেপ্ট ছড়িয়ে দিয়ে তৈরি হয়েছে স্ট্যাটিক্স, ঠিক আছে, আর ক্যালকুলাসের ওপর সামান্য ফিজিক্সের কনসেপ্ট ছড়িয়ে দিয়ে তৈরি হয়েছে ডিনামিক্স। ওকে, ঠিক আছে, চল। তো আমি আর এক্ষুনি ভেতরে যাচ্ছি না, আগে একটু ওভারঅল সিলেবাসটা বলে দিই আর বইয়ের নামগুলো বলে দিই। তোমরা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবে, বইয়ের নামগুলো পেয়ে যাবে, ঠিক আছে, বা এখনো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বইয়ের নামগুলো পেয়ে যাবে। চলো স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। আমি একটা করে বই বলেছি, দুটো করে বই বলার কারণ এটাই, অনেক সময় কলেজ একটা বই বলে দেয়, তো সাধারণত কলেজ যদি অন্য বইও বলে এই দুটোর ভেতরেই বলবে, এর বাইরে বলবে না, সেই জন্য আমি দুটো করে বই দিয়ে রাখছি, ঠিক আছে। বাট আমি যেগুলো পড়াবো সেগুলো স্পেশাল ভাবে মার্কও করে দিচ্ছি, ঠিক আছে। আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। আচ্ছা, তোমাদের কিন্তু এবার সমস্ত পেপার 75 মার্কস, সমস্ত পেপার, ঠিক আছে, কোনো আপ ডাউন নেই, সব 75। ওকে, তাহলে এটা গেল সিসি 6। এবার আসছি সিসি 7। সিসি 7, তোমাদের সিসি 7 যে পেপারটা, একে বলে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস এন্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, মাল্টিভেরিয়েট ক্যালকুলাস মানে একাধিক ভেরিয়েবলের ক্যালকুলাস, অর্থাৎ এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, ভালো করে বুঝবে কথাটা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অনেকগুলো আছে, ঠিক আছে, বা অনেক সময় একাধিক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আসতে পারে ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট, ঠিক আছে। তার যে ক্যালকুলাস, সেখানে যে লিমিট, সেখানে যে ডেরিভেটিভ, সেখানে যে কন্টিনিউটি, সেটাকে বলা হয় মাল্টিভেরিয়েট ক্যালকুলাস। এর ওপরে আরো অনেক জিনিস আছে, এখানে ইন্টিগ্রেশনও করতে হয়, এবং সবচেয়ে ইন্টারেস্টিং কথা হচ্ছে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস যখন আমি স্টার্ট করবো না, তখন ইন্টিগ্রেশন দিয়ে স্টার্ট করব, ইন্টিগ্রেশন থেকে এর কনসেপ্টটা স্টার্ট করব, যাতে মাথায় ভালো করে জিনিসটা ঢোকে, ঠিক আছে। ইন্টিগ্রেশন করতে এনজয় করি না এমন ম্যাথসের স্টুডেন্ট হয় না, ম্যাথসের স্টুডেন্ট মানে সে ইন্টিগ্রেশন করতে দারুণ এনজয় করে, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে আমি ইন্টিগ্রেশন দিয়ে স্টার্ট করবো এখানে। ওকে, মাল্টিভেরিয়েট ক্যালকুলাস। ওকে, আচ্ছা, এখানে আরো অনেক কিছু আছে, ইন্টিরিয়ার পয়েন্ট, এক্সটেরিয়ার পয়েন্ট, ক্লোজ সেট, ওপেন সেট, ক্লোজার, ইন্টিরিয়ার, অনেক কিছু আছে, সেসব পরের ব্যাপার, সেগুলো তো অ্যানালিসিসের বিষয়, মাল্টিভেরিয়েট অ্যানালিসিস তাকে বলা হয়, সেগুলোও করানো হবে। বাট স্টার্ট করা হবে এখানে ইন্টিগ্রেশন দিয়ে, কারণ ওটাই হচ্ছে মোস্ট 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 এনজয়েবল পার্ট, ঠিক আছে, সবচেয়ে বেশি এনজয় করা যায় এই পার্টটা। তো এর ভেতরে কি আছে না আছে আর বিষয় বিশেষ সেইভাবে বলে বোঝানোর জিনিস নেই, সোজা কথা একাধিক ভেরিয়েবলের একটা ক্যালকুলাস, ঠিক আছে। এর মধ্যে আমরা ডেরিভেটিভও পড়বো, ইন্টিগ্রেশনও পড়বো, লিমিটও পড়বো, কন্টিনিউটিও পড়বো, সবই পড়বো। তো আর এর সাথে আছে, আচ্ছা, ওই তোমার 75 মার্কসের মধ্যে তোমার টোটাল পেপার তো 75 মার্কস জানো, 60 মার্কস হচ্ছে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, আর 15 নাম্বার হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আছে না, সেটা কিন্তু নর্মাল যে ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়েছো তার থেকে অনেক সোজা। ইনফ্যাক্ট একটা জিনিস এখানে বলে দিই, এখানে কিন্তু পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস 1, অর্থাৎ এর পরেও পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমাদের আসবে, কিন্তু সেটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন 2 হিসাবে দেবে, ঠিক আছে। তো একটা জিনিস আমি বলে দিই, এই যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা তুমি যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়েছো তার তুলনায় অনেক গুণে সোজা, অনেক গুণে সোজা, ঠিক আছে, বুঝতে পারলাম। সুতরাং এটা নিয়ে হেডেক নেওয়ার বিষয়ই নয়, এটা এমনি ডিফারেনশিয়াল ইকুয়েশন তো সোজা হয়, তার থেকেও এটা পিডিইটা সোজা, এটাকে আমরা শর্টে পিডিই বলি। আচ্ছা, আমি বইয়ের নামটা বলে দিই, বইয়ের নামটা বলে দিই। দেখো, এখানে একটা বিষয় আছে, এখানে না অনেকগুলো বই আছে, ঠিক আছে, অনেকগুলো বই অনেকভাবে হয়। তো আমি আপাতত তোমাকে যে বইগুলো বলছি তার মধ্যে কিছু বই হয়তো তোমাদের কাছে আছে, আমি এমভি লিখছি, এমভিসি মানে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, তাহলে এমভিসি তোমাদের মাইতি ঘোষের একটা বই ছিল ডিফারেনশিয়াল ইকুয়েশন 1, এই ডিফারেনশিয়াল ক্যালকুলাস 1, ঠিক আছে। ওই যে মাইতি ঘোষের ক্যালকুলাস 1 বা ডিফারেনশিয়াল ক্যালকুলাস বলা হয়, মাইতি ঘোষ ডিফারেনশিয়াল ক্যালকুলাস বা ক্যালকুলাস 1 বলা হয়,
ক্যালকুলাস 1, ঠিক আছে, মোটা মতো বইটা। এটা ফার্স্ট সেমিস্টারে ইউজ হয়েছিল, ঠিক আছে, ওকে। তো সেই বইটা এখানে কাজ করবে। আর একটা ভালো বই আছে, সেটা হচ্ছে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস এমভিসি বাই সুবীর মুখার্জি, সুবীর কুমার মুখার্জি। তবে একটা কথা বলি, তোমরা হয়তো ভাবছো কোন বইটা পড়ানো হবে না পড়ানো হবে। দেখো, দুটো বই ভালো, দুটো বই থেকে মিক্সড করে পড়াই অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো তোমার যদি তোমার কাছে ফার্স্ট বইটা না থেকে থাকে তাহলে তুমি সেকেন্ড বইটা কিনতে পারো, আর যদি ফার্স্ট বইটা অলরেডি থেকে থাকে তাহলে আমি বলবো না বই কেনার দরকার আছে বলে, ঠিক আছে। মোটামুটি এইটুকুই যথেষ্ট, ওকে। যদিও এখানে অনেকটা নাম্বার আছে, তবে এখানে জিনিসটা কিন্তু অনেক এনজয়েবল এবং অনেক সোজা, ঠিক আছে। আমি একটা জিনিস গ্যারান্টি দিতে পারি, যেভাবে ধরে ধরে করানো হবে সেইভাবে যদি জিনিসটাকে ফলো করো তাহলে তোমার কাছে এই সাবজেক্টটা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, একটা জিনিস ঠিক, যে এই সাবজেক্টটার এফেক্ট কিন্তু এর পরে যত ম্যাথমেটিক্স আছে সব জায়গায় আছে। মানে ধরো আমি একটা জিনিস বলি, এখানে আমরা 2 ভেরিয়েবলের ইন্টিগ্রেশন করব, 3 ভেরিয়েবলের ইন্টিগ্রেশন করব, সেই জিনিসগুলো 2 ভেরিয়েবলের ইন্টিগ্রেশন, 3 ভেরিয়েবলের ইন্টিগ্রেশন, এরিয়া বার করা, সারফেস এরিয়া বার করা, ভলিউম বার করা, এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু অন্যান্য সেমিস্টারে যেমন প্রবাবিলিটি আসবে, বা ধরো ফ্লুইড ডাইনামিক্স আসবে, ফ্লুইড স্ট্যাটিক্স আসবে, বা ধরো অন্যান্য যে সাবজেক্টগুলো আছে যেখানে এই ধরনের ইন্টিগ্রেশন কাজ করে, স্পেশালি প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এবং ফ্লুইড, ঠিক আছে, এখানে কিন্তু প্রচণ্ডভাবে ইউজ হয়, ঠিক আছে। তার মানে এর যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা কিন্তু তোমার কাছে সারা জীবন কাজে লাগবে। আর শুধু তাই না, এই যে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, এই মাল্টিভেরিয়েট ক্যালকুলাস থেকে কিন্তু জ্যামে ভালো কোয়েশ্চেন আসে, ঠিক আছে। এই যে 2 ভেরিয়েবল ইন্টিগ্রেশন, 3 ভেরিয়েবল ইন্টিগ্রেশন, এই ধরনের জিনিস কিন্তু জ্যামে প্রচুর আসে, প্রতি বছর আসে, ঠিক আছে। এবং মাল্টিভেরিয়েট ক্যালকুলাস থেকেও ডাইরেক্ট প্রশ্ন আসে। তো জ্যামের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। তোমাদের অনেকেই জ্যাম ট্যাম দেবে, তো সেই জন্য কিন্তু এটাকে তৈরি করাটা দরকার, ওকে। আচ্ছা, আর একটা পেপার আছে এখানে, সেটা হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এর জন্য আলাদা বই লাগবে না, তোমাদের থার্ড সেমিস্টারে ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে বইটা ইউজ হতো মাইতি অ্যান্ড ঘোষ, সেই বইয়ের শেষের দিকে এটা রয়েছে, সেই বইয়ের শেষের দিকে পেয়ে যাবে। সুতরাং নতুন কোনো বই নয়, মাইতি অ্যান্ড ঘোষ, মাইতি অ্যান্ড ঘোষ ডিফারেনশিয়াল ইকুয়েশন। যদি কেউ না কিনে থাকো আগের সেমিস্টারে, সে একটু বইটা নিয়ে নেবে, কারণ সেখান থেকে এখান থেকেই প্রশ্নটা আসে, ঠিক আছে, ওকে। মানে এখান থেকেই পুরোটা আছে, একই বই, শেষের দিকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে। আরও বই আছে ভালো ভালো, তবে আমি সেগুলো আর বলছি না, কারণ তোমার তো প্রয়োজন লাগবে না, ঠিক আছে। তুমি মেনলি যেটা ক্লাসে করানো হবে সেটাই ফলো করবে, তাই তোমার আর লাগবে না, ওই একটা বই থাকলেই হয়ে যাবে। আচ্ছা, এটা গেল তোমার এই পেপারটা। নেক্সট আসছি সিসি 8, যেটাকে আমরা বলি গ্রুপ থিওরি 2 অ্যান্ড রিং থিওরি 1। গ্রুপ থিওরি 2 কেন? এর আগে তুমি গ্রুপ থিওরি পড়েছো, অর্থাৎ এটা তার এক্সটেন্ডেড ভার্সন। তুমি খেয়াল করে দেখবে, তুমি কিন্তু সাব গ্রুপ পর্যন্ত পড়েছো, সাইক্লিক গ্রুপ, সাব গ্রুপ ওই পর্যন্ত পড়েছো, তোমার সিলেবাসে ওইটুকুই ছিল সেকেন্ড সেমিস্টার, এই মানে থার্ড সেমিস্টারে, ঠিক আছে। এবার যখন তুমি ফোর্থ সেমিস্টারে গ্রুপ থিওরি শুরু করছো, সাব গ্রুপের পর থেকে স্টার্ট করছো, টপিকের নাম হচ্ছে নরমাল সাব গ্রুপ। এখান থেকে স্টার্ট হচ্ছে নরমাল সাব গ্রুপ, অটোমরফিজম, এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট। এখানে কিন্তু গ্রুপ থিওরি শেষ হয় না, এরপরেও গ্রুপ থিওরি আছে, ঠিক আছে। বাট তোমার সিলেবাসে এইটুকু আপাতত দিয়েছে, অর্থাৎ গ্রুপ থিওরি 2 এর পরেও গ্রুপ থিওরি আছে, ওকে, কিন্তু তোমার সিলেবাসে এইটুকু দিয়েছে, ঠিক আছে। তো এখানে তুমি যে এসকে মাপার বইটা ইউজ করতে, এটাই তোমার আবার কাজে লাগবে। গ্রুপ থিওরি এসকে মাপার যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, ওটাই। সেম বই, চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, ওকে। এবং একটা জিনিস বলে রাখি, তুমি যে গ্রুপ থিওরি পড়েছো অলরেডি সাব গ্রুপ পর্যন্ত, তার থেকে অনেক সহজ হচ্ছে এই গ্রুপ থিওরিটা, মানে এই সেকেন্ড পার্টটা। মানে এই পার্টটা কিন্তু আরো বেশি এনজয়েবল আগের পার্টের থেকে, যদিও আগের পার্টটাও যথেষ্ট এনজয়েবল ছিল। গ্রুপ থিওরি পুরোটাই প্রচুর স্কোরিং, প্রচুর এনজয়েবল, ঠিক আছে। তবে এই পার্টটা মানে নর্মাল সাব গ্রুপ থেকে শুরু করে এটা আরো বেশি এনজয় করা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছে রিং থিওরি। রিং থিওরির বেসিক ভার্সনটা আছে, প্রিলিমিনারি পার্টটা আছে, অর্থাৎ রিং থিওরি 1 এটা। এরপরেও রিং থিওরি আসবে তোমার সিলেবাসে হায়ার সেমিস্টারে, পরের সেমিস্টারে, ঠিক আছে।
তো এটাও কিন্তু ওই সেম বই, গ্রুপের জন্য এবং রিং এর জন্য সেম বই, গ্রুপ অ্যান্ড রিং ওই একটাই বই, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এসকে মাপা। ঠিক আছে, দেখো বই প্রচুর আছে, কিন্তু তোমার যেটা কাজে লাগবে সেটাই আমি বলছি। ঠিক আছে, আরেকটা কথা বলি, রিং থিওরি সাবজেক্টটা কিন্তু গ্রুপ থিওরি সাবজেক্টের থেকে আরো বেশি সোজা। ঠিক আছে, গ্রুপের থেকে রিং অনেক বেশি সোজা হয়। ঠিক আছে, এটা আমি বলছি না, শুধু তুমি তোমার সিনিয়ররা যারা অলরেডি রিং পড়ে এসেছে, রিং ফিল্ড যারা অলরেডি পড়ে এসেছে, এটাকে রিং অ্যান্ড ফিল্ড বলা হয়, যাই হোক। ঠিক আছে, পেপারটার নাম হচ্ছে রিংস অ্যান্ড ফিল্ডস। তাদেরকে যদি তুমি জিজ্ঞেস করো যে গ্রুপ সোজা না রিং ফিল্ড সোজা, সবাই এক বাক্যে বলবে রিং ফিল্ড বেশি সোজা। ঠিক আছে, তা আমাদের কাছেও লেগেছে, তোমাদের কাছেও তাই লাগবে। ঠিক আছে, বেশ। আচ্ছা, আর একটা হচ্ছে অ্যানালিসিস, যেটা প্রথমে ছিল আমি ফেলে এসেছি, লাস্টে বলবো বলে রেখেছি। এই যে অ্যানালিসিস, এই যে থিওরি অফ রিয়েল ফাংশনস CC5। তো তোমাদের অ্যাকচুয়ালি 5, 6, 7, 8 প্রত্যেকটাই 75 মার্কসের পেপার, প্রত্যেকটাই কিন্তু সিসি পেপার। এবার আর কোনো সেক পেপার নেই, এসিসি পেপার যেটা, সেটার কোনো পেপার নেই, কিন্তু সব কিন্তু সিসি পেপার। ঠিক আছে, তো এই যে থিওরি অফ রিয়েল ফাংশনস CC5 যেটা, এর মধ্যে তিনটে পার্ট আছে, লিমিট আছে, কন্টিনিউটি আছে, ডিফারেন্সিবিলিটি আছে। ঠিক আছে, তার মধ্যে 45 নাম্বার আছে লিমিট কন্টিনিউটি, ওকে, আর বাকি 30 নাম্বার আছে ডিফারেন্সিবিলিটি। 30 নাম্বার আছে ডিফারেন্সিবিলিটি। বই তো একটাই, যেটা তুমি এর আগে রিয়েল অ্যানালিসিসের বই পড়ে এসেছো, এসকে মাপা। তবে একটা জিনিস এখানে গ্যারান্টি দিয়ে বলা যায় যে এখানকার যে রিয়েল অ্যানালিসিস, লিমিট, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি, এটা ছবির সাহায্যে আরো সহজে দেখানো যায় আগের সেমিস্টারে রিয়েল অ্যানালিসিসের থেকে। আগের সেমিস্টারে কিন্তু রিয়েল অ্যানালিসিসের টেস্টটা অন্যরকম ছিল, এই সেমিস্টারে রিয়েলের টেস্ট অন্যরকম হবে। যদিও আমরা সিকোয়েন্স ইউজ করব, লিমিট পয়েন্ট ইউজ করব, ওপেন সেট ক্লোজ সেটের কনসেপ্ট ইউজ করব, তবে টেস্ট বদলে যাবে, স্বাদ সম্পূর্ণরূপে বদলে যাবে। ঠিক আছে, এখন যদি সবকটা পেপারের মধ্যে সবচেয়ে বেশি স্কোরিং পেপার বলা, জাস্ট আমি যদি উপর দিয়ে বলি যে সবচেয়ে বেশি স্কোরিং পেপার কোনটা, মানে স্কোরিং ইন দ্য সেন্স সহজ কঠিন এসব ধরে বলছি না, স্কোরিং মানে হচ্ছে যেখান থেকে বেশি তুমি ইজিলি আনসার করতে পারবে। ঠিক আছে, যেটা নিয়ে বেশি টেনশন নিতে হবে না, এরকম পেপার। ঠিক আছে, তাহলে দুটো পেপারের নাম করা যায়, দুটো পেপারের নাম করা যায় যেটা একদমই টেনশন নিতে হবে না, খুব স্কোরিং। তবে হ্যাঁ, আমি আবারও বলছি যে প্রত্যেকটা পেপারেই কিন্তু সমান ওয়েটেজ আছে, সমান শেখার জিনিস আছে, সমান মার্কস আছে, সমান ইম্পর্টেন্স আছে, এবং কোয়েশ্চেনের প্যাটার্নেও সমানভাবে চাপ আছে। ঠিক আছে, কোনোটাই কম নয়, কোনোটাই বেশি না। তবে হ্যাঁ, যদি বলো চারটে পেপারের মধ্যে কোন পেপারটা সবচেয়ে বেশি স্কোরিং, সেটা হচ্ছে এক কথায় বলা যায় তোমার ওই মাল্টিভিরিয়েট ক্যালকুলাস, পিডি আর গ্রুপ রিং। ঠিক আছে, কেন? তার কারণ আমি আগেই বলি যে ওই দুটো পেপারের সাইজ কিন্তু, সাইজ যদি বলো সাইজ হিসাবে, তাহলে কিন্তু এদের তুলনায় খুব কম নয়। যদিও গ্রুপ রিং এর পেপারটা একটু ছোট, গ্রুপ রিং এর পেপার ছোট, অবশ্যই গ্রুপ রিং এর পেপারটা ছোট বাকি তিনটে পেপারের তুলনায়। তবে মাল্টিভিরিয়েট ক্যালকুলাস, পিডি পেপার কিন্তু ছোট নয়, সাইজে ছোট নয়। কিন্তু এই পেপারগুলো মাল্টিভিরিয়েট ক্যালকুলাস, পিডি বলো বা গ্রুপ রিং বলো, পড়াটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, অনেক ফাস্ট হয়ে যায়। ঠিক আছে, কারণটা হচ্ছে ওখানে অনেক ছোট ছোট কনসেপ্ট লুকিয়ে থাকে। ঠিক আছে, মানে কি, মানে হচ্ছে ধরো তুমি গ্রুপের কনসেপ্ট বললে, সেই গ্রুপের কনসেপ্ট ছোট ছোট ভাগ করে ছোট ছোট অঙ্ক দিয়ে সুন্দর করে পরীক্ষায় কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তুমি গ্রুপের কোয়েশ্চেন অলরেডি করেছো সলভ, তুমি জানো যে গ্রুপের কোয়েশ্চেন খুব বিশাল বড় কিছু হয় না। ঠিক আছে, তবে একটা কথা বলি যে প্রত্যেকটা পেপারকেই কিন্তু সমান গুরুত্ব দিতে হবে। তার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু তোমার এই পেপারগুলোর ইউজ পরের সেমিস্টারগুলোতেও হবে। শুধু তাই নয়, তুমি যদি দেখো তোমার এখানে এই পরীক্ষার পাশাপাশি জ্যাম পরীক্ষার কথা যদি বলি, ওই যে মাল্টিমিডিয়েট ক্যালকুলাস, পিডি, তারপরে তোমার গ্রুপ রিং, যদিও পিডি সাধারণত জ্যামে থাকে না, তবে অন্যান্য এক্সামে থাকে, অন্যান্য এন্ট্রান্স এক্সামে থাকে, তবে মাল্টিমিডিয়েট ক্যালকুলাস কিন্তু পুরো এন্ট্রান্স এক্সামে থাকে, জ্যামে থাকে। ঠিক আছে, তো তোমরা যখন জ্যাম বা এই জাতীয় এন্ট্রান্স এক্সামগুলো দেবে, সেখানে মাল্টিমিডিয়েট ক্যালকুলাস আসবে, সেখানে তোমার গ্রুপ আসবে, সেখানে তোমার রিং আসবে, তো বুঝতেই পারছো যে প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সিলেবাসের ওভারভিউটা। আর কোয়েশ্চেন প্যাটার্নের কথা যদি বলি, কোথা থেকে কিরকম কোয়েশ্চেন আসে, রিয়েল অ্যানালিসিস থেকে সমান থিওরি সমান প্রবলেম, মানে 50-50 থিওরি প্রবলেম, 50-50 ওয়েটেজ সব সময়। ঠিক আছে, স্ট্যাটিক্স ডাইনামিক্স থেকে থিওরি থেকে প্রবলেম অনেক বেশি,
থিওরি অনেক কম, প্রবলেম অনেক বেশি। ডান। ঠিক আছে, স্ট্যাটিক্স ডাইনামিক্সে থিওরি অনেক কম, প্রবলেম অনেক বেশি, ন্যাচারালি অনেক বেশি স্কোরিং হয়ে যায়। তবে আমি স্কোরিং বলার সময় কেন স্ট্যাটিক্স ডাইনামিক্সকে রাখিনি, স্ট্যাটিক্স ডাইনামিক্স অবশ্যই প্রচুর স্কোরিং, তুমি 75-এর মধ্যে 75 নাম্বার আনসার করতে পারবে। তবে স্ট্যাটিক্স ডাইনামিক্স সাইজে একটু বড় হয়, সাধারণত বড় হয় অন্য পেপারের থেকে, অস্বীকার করার কোনো জায়গা নেই, সাধারণত অন্য পেপারের থেকে বড় হয়। ঠিক আছে, তো তোমাকে পড়তে অবশ্যই ভালো করে হবে, তবে তুমি ভালো স্কোর করতে পারবে, যদিও এটা প্রবলেম ওরিয়েন্টেড। ঠিক আছে, আজকে আমি স্ট্যাটিক্স স্টার্ট করে দেবো, তুমি দেখতেই পাবে যে আমি যেটা বলেছিলাম যে কনসেপ্ট কিভাবে মিক্স হচ্ছে, ফিজিক্সের সাথে ম্যাথসের কনসেপ্ট কিভাবে মিক্স হচ্ছে, দেখতেই পাবে। ঠিক আছে, শেষে আমি আবারও মনে করিয়ে দিই, দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এর পরের সেমিস্টারগুলোতে ইউজ হবে, তাই কোনো জিনিসকে তুমি ইগনোর করতে পারবে না, প্রত্যেকটা জিনিস তোমার কাছে সমানভাবে দামি। তুমি চেষ্টা করবে প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে টাইম দিয়ে ভালো করে বুঝে পড়া। ঠিক আছে, এবং যেটা আগেও বলেছি আমি, আমাদের এই এপ্রিল এবং কামিং মে এই 2 মাস ওপেন টু অল ক্লাস থাকছে, সবাই জয়েন করতে পারবে, এবং এই ধরনের এই ক্লাসগুলোর যে যা ক্লাস হবে, এই আপাতত যা যা ক্লাস চলবে, ঠিক আছে, তার সমস্ত ভিডিও লেকচার তোমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে ওপেন থাকবে। ঠিক আছে, সুতরাং ইউটিউব, ফেসবুক সব জায়গায় থাকবে, ওপেন থাকবে, সুতরাং যে কেউ ওখান থেকে দেখতেও পারবে। ঠিক আছে, আমি একটা জিনিস প্রথম দিনই গ্যারান্টি দিতে চাই, সেটা হচ্ছে যদি আমার প্রত্যেকটা ক্লাস তোমরা অ্যাটেন্ড করো এবং প্রত্যেকটা ক্লাসে সমানভাবে মন দাও, তাহলে গ্যারান্টি যে পরীক্ষায় তোমার কাছে, পরীক্ষা বাদ দাও, তুমি লাইফে কোনোদিন এই পেপারগুলো নিয়ে টেনশনে থাকবে না। শুধু পরীক্ষার কথা আমি বলবো না, গোটা লাইফে কোনোদিন এই পেপারগুলো নিয়ে টেনশনে থাকবে না। তবে একটাই শর্ত, প্রত্যেকটা ক্লাসে কিন্তু সমানভাবে মনোযোগ দিতে হবে। কেন এই কথাটা বললাম, কারণ আমি যদি একটা ক্লাসে মনোযোগ না দিই, আমার কিন্তু পরের ক্লাস বুঝতে খুব অসুবিধা হবে, আবার সেই ক্লাসটা বুঝতে যেহেতু অসুবিধা হয়েছে, তার পরের ক্লাসটাও একটু অসুবিধা হবে, সেখান থেকে কিন্তু সেই সাবজেক্টটার প্রতি আমার আগ্রহ কমে যাবে। আগ্রহ কমতে দিলে চলবে না। আগ্রহ জিনিসটা কিরকম বলতো, একবার হারিয়ে গেলে সহজে ফিরে আসে না। ঠিক আছে, তাই কোনোভাবে আগ্রহ কমতে দিলে চলবে না। তুমি যদি আগ্রহ নিয়ে প্রত্যেকটা ক্লাস করো, তোমার যদি প্রত্যেকটা ক্লাসে সমানভাবে মনোযোগ থাকে, তাহলে তোমার কাছে এই সারা জীবন এই 4টে পেপার মনের মতো, মানে একদম মনে থাকবে যে পড়েছিলাম 4টে পেপার, এইরকম মনে থাকবে যে 4টে পেপার কিছু শিখেছিলাম। ঠিক আছে, লাইফে আর করি কিছু না করি সেটা পরের বিষয়, কিন্তু এই 4টে বিষয়, এই 4টে পেপার 4th সেমিস্টারে যা পড়েছি তা কোনোদিনও ভুলবো না। ঠিক আছে, ধরো আমি ম্যাথস নিয়ে পড়লাম না, ভবিষ্যতে হতেই পারে আমি সরকারি চাকরির জন্য পড়লাম, হতেই পারে আজকের দিনে সেটা খুব দরকারও। ঠিক আছে, সেটা কি করলাম না করলাম ভবিষ্যতে সেটা অন্য বিষয়, কিন্তু এই সেমিস্টারে যে 4টে পেপার পড়েছি, 4টে পেপার সারা জীবন মনে থাকবে যে একটা কিছু ভালো শিখেছি। ঠিক আছে, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। বেশ, চলো আমি জাস্ট 5 মিনিটের ব্রেক দেবো, ব্রেক দিয়ে স্টার্ট করে দেবো তোমাদের স্ট্যাটিক্স। আমার রিয়েলটা আমি পরে স্টার্ট করছি, একটু লেটে স্টার্ট করবো, স্ট্যাটিক্সটা একটু করিয়ে নিই, 1/2 ঘন্টা, তারপরে স্টার্ট করবো। ঠিক আছে, স্ট্যাটিক্স স্টার্ট করছি 5 মিনিটের ব্রেক দিয়ে, তোমরা থাকো লিঙ্কে, জয়েন লেফট করার দরকার নেই, এখনই স্টার্ট করে দেবো। ঠিক আছে, চলো।